স্বাগত দীপ্ত নিউজ আপডেটে, আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। রাজধানী সহ সারা দেশে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, হাসপাতালগুলোতেও বাড়ছে ডেঙ্গু রোগী। কক্সবাজার সদর হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৬৮ জন, এর মধ্যে শিশু ১০ ও নারী ৩২ জন। বেশিরভাগ রোগী শহরের পাহাড়তলী, আদর্শগ্রাম, কলাতলী, লারপাড়া, ঘোনাপাড়া ও বৈদ্যঘোনা সহ বিভিন্ন পাহাড়ি ও ঘনবসতিপূর্ণ এলাকার। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার আশিকুর রহমান জানান, শহরের জলাবদ্ধতার কারণে মশার বংশ বিস্তার ঘটছে। এ কারণে ডেঙ্গু রোগী বেড়েছে কয়েক গুণ। বরগুনায় দিন দিন বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে ৭ জন। রাজবাড়ীতে গত ১৯ দিনে সদর হাসপাতালে ২৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। নারায়ণগঞ্জেও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। জেলায় গেল ২৪ ঘন্টায় ১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গৌতম সাহা। গৌতম, নারায়ণগঞ্জে ডেঙ্গুর বিস্তারের সার্বিক চিত্র কেমন দেখছেন আপনি? পাশাপাশি জানাবেন সচেতনতামূলক কর্মসূচি কেমন দেখছেন সেখানে? আমি এখন আছি নারায়ণগঞ্জের ১০০ শয্যা যে হাসপাতালটিতে। আজকে এখানে ১০ জন করোনা টেস্ট করিয়েছেন, তার মধ্যে কিন্তু ৬০ ভাগ কিন্তু করোনা রোগী ধরা পড়েছে, সেই বিষয়টি জানিয়েছেন এখানকার কর্তব্যরত ডাক্তাররা। তবে জেলার যে সার্বিক চিত্র, গত ২৪ ঘন্টায় হাসপাতালগুলিতে ১৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এখন পর্যন্ত জেলার যে হাসপাতালগুলো রয়েছে সেখানে প্রায় ৩০ জন রোগী ভর্তি রয়েছে এবং চলতি যে সেপ্টেম্বর মাস রয়েছে এখন পর্যন্ত কিন্তু ১১০ জন রোগী কিন্তু এখানে ভর্তি রয়েছে বলে জানিয়েছেন। নারায়ণগঞ্জের ৩০০ শয্যা এবং ১০০ শয্যা সহ যে হাসপাতালগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু ভর্তি রয়েছে। তবে এর বাইরের যদি চিত্র আমি জানাতে চাই, বাইরে প্রাইভেট যে হাসপাতালগুলোতে সেখানেও কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি রয়েছে এবং বাসাবাড়িতেও কিন্তু রোগী চিকিৎসা নিচ্ছেন। তবে এই কারণ হিসাবে যে হঠাৎ করে কিন্তু এই ডেঙ্গুর প্রকোপ কিন্তু বেড়েই চলেছে, আমরা যে বিষয়টি জানতে পেরেছি এই সকাল থেকে আমরা দেখেছি এবং বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ ছুটে আসছে, জ্বর, বমি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন লক্ষণ নিয়ে কিন্তু তারা আসছেন এবং তারা কিন্তু এখানে এসে করোনা টেস্ট করাচ্ছেন এবং টেস্ট করানোর পরেই যখন দেখা যাচ্ছে যে তারা আক্রান্ত হচ্ছেন এবং এখানে কিন্তু তারা ভর্তি হচ্ছেন। তবে ডাক্তাররা যে বিষয়টি জানিয়েছেন, তাদের এখানে পর্যাপ্ত পরিমাণ লজিস্টিক সাপোর্ট তারা এখানে গ্রহণ করেছেন এবং সেই সাথে পর্যাপ্ত যে ওয়ার্ডের যে ব্যবস্থা করেছেন রোগীদের জন্য, সেই বিষয়টি জানিয়েছেন। তবে এই ডেঙ্গুর রোগের বাড়ার কারণ হিসেবে তারা দেখছেন মশার উপদ্রব বাড়ার কারণটি তারা জানিয়েছেন এখানকার কর্তব্যরত ডাক্তাররা। তারা যে বিষয়টি জানিয়েছেন, সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যে মশক নিধনের কর্মসূচি কিন্তু তুলনামূলক তৎপরতা তারা দেখতে পাচ্ছেন না, যার কারণে কিন্তু মশার উপদ্রব পাচ্ছেন। সেই সাথে কিন্তু বিভিন্ন রোগী এবং স্বজনরাও কিন্তু দাবি করছেন এলাকাভিত্তিক যে মশক নিধন সেই কার্যক্রম কিন্তু তারা কিন্তু দেখতে পাচ্ছেন না, যার কারণে ড্রেন এবং বিভিন্ন জায়গায় যে ময়লার স্তূপ থেকে কিন্তু এই পানি থেকে কিন্তু ডেঙ্গুর যে মশা কিন্তু বাড়ছেন এবং সেই সাথে কিন্তু ডেঙ্গু মানুষ রোগে আক্রান্ত হচ্ছেন। তবে এখন যে পরিমাণ ভয়াবহ রূপে কিন্তু ধারণ করার কিন্তু উপক্রমে চলে যাচ্ছে দিন বাই দিন, যে প্রতিদিনই কিন্তু রোগী কিন্তু এখানে কিন্তু আসছেন, চিকিৎসা নিচ্ছেন এবং এখানে কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, ডাক্তাররা জানিয়েছেন যে সচেতনতা বৃদ্ধির জন্য তারা বিভিন্ন ক্যাম্পিং করছেন এবং মানুষকে সচেতন থাকতে বলছেন এবং বাড়ির আশেপাশের যে আঙিনা এগুলো পরিষ্কার করে রাখতে বলছেন, যে মশার থেকে এবং যে মশারি রয়েছে সেগুলো দিয়ে কিন্তু তারা কিন্তু ঘুমাতে বলছেন। এবং সেই সাথে আমরা যে বিষয়টি দেখেছি সেবার বিষয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম এখানকার রোগীদের, তারা যে বিষয়টি জানিয়েছেন এখানে কিন্তু তারা দেখেছি যে বিভিন্ন তারা কিন্তু কার্যক্রম চালাচ্ছেন। আসলে এই ছিল আমার কাছে ডেঙ্গুর তৎপরতা সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে ডেঙ্গুর প্রকোপ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন গৌতম সাহা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে একযোগে শুরু হয়েছে মশা নিধন অভিযান। বৃহস্পতিবার সকালে এই কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, বিভিন্ন হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য উপাত্ত নিয়ে সেসব এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করবে ডিএনসিসি। তবে যেসব এলাকায় কাউন্সিলর নেই সেসব এলাকায় ঢাকা উত্তর সিটির কর্মকর্তারা মনিটরিং করবেন। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধর্মীয় প্রতিষ্ঠান সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রচারণা চালানো হবে বলেও জানান তিনি। মশা বাইট করেছে এবং কোথা থেকে সে রোগাক্রান্ত হয়েছে সেই সোর্সটাকে আইডেন্টিফাই করে আমরা মূলত ইন্টারভেনশনটা করে থাকি।
আপনারা জানেন যে এই বিষয়গুলো কাউন্সিলর মহোদয়, মেয়র মহোদয়রাই করে থাকেন। তারা যেহেতু এখন সব জায়গায় নেই, সেই কারণে আমরা বিশেষ এই কর্মসূচিটি নিয়েছি। আমরা বিশ্বাস করি ডেঙ্গু বাড়লেও এটা কিন্তু বিগত বছরের মতো ওই অবস্থায় যায়নি, কিছুটা বেড়েছে। আমাদের ইন্টারভেনশনের ফলে এটা কাম ডাউন হবে আমরা আশা করছি। দেশের যেসব এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই সেই সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি আবারও দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দেন। আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে যাওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু যে সমস্ত এলাকাতে শীতপুর আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়ার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। আমি তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না যেটা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য একটু বুমেরাং হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলে পিটিয়ে এক যুবককে হত্যার ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতের নাম তোফাজ্জল হোসেন, তার বয়স 32 বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গতরাতে তোফাজ্জল হোসেন নির্যাতনের শিকার হন। নিহত তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। ঢাকা মেডিকেলের মর্গে তার মরদেহ শনাক্ত করেন বন্ধু বেলাল গাজী। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, বরিশাল বিএম কলেজ থেকে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করলেও মানসিক সমস্যার কারণে তোফাজ্জল কোনো কাজকর্ম করছিল না। ঢাকার বিভিন্ন জায়গায় ভবঘুরের মতো বেড়াতো সে। তাকে চোর সন্দেহে আটক করে শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর মারধরের শিকার বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ হাসপাতালে মারা গেছেন। বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। এ সময় উপস্থিত বিক্ষুব্ধ কয়েকজন তাকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যায়। পরে প্রক্টোরিয়াল বডি তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এরপর গুরুতর আহত অবস্থায় শামীমকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। রাত 11টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শামীমের। নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের 39তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বিরুদ্ধে গত 15 জুলাই রাতে ভিসির বাসভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ছিল। বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ক্ষতিগ্রস্তদের 10,000 মুরগির বাচ্চা দিচ্ছেন কাজী ফার্মস। এর বিতরণ কার্যক্রম পরিচালনা করবে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এই উপলক্ষে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বলা হয়, 10,000 মুরগির বাচ্চার মধ্যে 5,000 দেয়া হবে ফেনীর সোনাগাজীতে, আর বাকি 5,000 দেয়া হবে কুমিল্লার বুড়িচংয়ে। এতে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র খামারি সহ অন্তত 1,000 পরিবার উপকৃত হবে। অনুষ্ঠানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ ও কাজী ফার্মসের পরিচালক কাজী জাহিন হাসান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আগামীতে কৃষি গবেষণা ও উন্নয়নে যৌথভাবে কাজ করার কথা জানান তারা। 5,000 মুরগির বাচ্চা দিলে হয়ে যাবে, তো সেখানে তারা 10,000 মুরগির বাচ্চা দিয়েছে। তা আমরা আরও খুশি। বাংলাদেশের এই বন্যা দুর্গত মানুষের জন্য, সেই রিজিয়নের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে মানুষের ভাত, সবজি এবং অন্যান্য যে প্রোটিনের উৎস কিছুটা হলে আমরা এই ঘাটতি পূরণ করতে পারবো ইনশাল্লাহ। এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 3টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।